জুম্মন তাকিয়ে রয়েছে যেদিক দিয়ে লাশটা স্রোতের সাথে ভেসে যাচ্ছে। এই তো কিছুক্ষণ আগে শেকড় থেকে ছাড়িয়ে দেয় সেই তিলোত্তমার লাশটাকে। এরপরে স্রোতের টানে তা চলে যাচ্ছে দূরে। আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে হয়তো দৃষ্টিসীমা পার করে হয়তো অন্য কোনো দিকে চলে যেতে পারে। সেদিকে তাকিয়ে ভ্রুক্ষেপ করল না, কারণ আলো ফুটে উঠবে কিছু সময়ের ভেতরেই। ওই যা ফুটেছে তার মধ্যেও হারিকেনের অনেক বেশি প্রয়োজন। বৃষ্টি বৃষ্টি বাড়ছে না কমছে তা বুঝে ওঠা অনেক কঠিন, কিন্তু নিজের আস্তানায় ফিরতে হবে। নিজের আস্তানায় সে ফিরল, নিজেকে একটু ছাড়িয়ে নিল, পরিষ্কার করে নিল, তারপরে সে একটু শুয়ে পড়ল। ক্লান্তি সবার ভেতরে আসে। একজন সাধারণ মানুষ কখনোই এমন কাজ করতে পারবে না যে শেকড় থেকে লাশটাকে ছাড়িয়ে দেওয়ার পরে সেই লাশ যে স্রোতের সাথে তাল মিলিয়ে চলে যাচ্ছে বহু দূরে তার দিকে তাকিয়ে থাকতে। একজন সাধারণ মানুষ পারবে না কখনোই কল্পনা করতে রাতে যার সাথে তার কথা হয়েছে সে আসলে এক মৃত ব্যক্তি। সে মরেছে কখন সেটা আসলে জানা খুব কঠিন, কিন্তু সেই নারী তার সামনে ছিল, সেই নারী তার সাথে কথা বলেছে, সেই নারীর হাতের চুরির শব্দ সে পেয়েছে, আর তার কষ্টের ব্যথার শব্দটুকু সে পেয়েছে। সবই সে পেয়েছে। শুয়ে রয়েছে সে, একটু ঘুমের দরকার। চোখ কোনো একটা সময় লেগে এসেছিল, কিন্তু আচমকা হঠাৎ কতগুলো লাঠির বাড়ি তার গায়ে লাগতে শুরু করলো এবং সাথে সাথে সে অকথ্য ভাষায় গালিগালাজ। তোর মুখে যদি লবণ দিয়ে আগে মেরে ফেলতাম তাহলে সবচেয়ে বেশি ভালো হতো। আজকে আজকে এমন একজনের লাশ তুই বানায় ভাষায় দিলি। কিভাবে দিলি রে বানায় ভাষায়? উঠায় মাটি দিতে পারলি না কেন? উঠায় মাটি দিলে তোর কি হইতো? এরপরে এক গাদা থুতু তার নাকে মুখে সব জায়গায় ছুঁড়ে মারতে লাগলো তার মা, জুম্মনের মা। বুকের ছাদের উপর উঠে সে লাফাচ্ছে এবং ওই অবস্থায় তাকে লাঠি দিয়ে মারছে। নিজের চেহারাটা ঢেকে নিল সে। তারপরও লাঠির আঘাত কখনো হাতে, কখনো বাহুতে, কখনো মাথায় একটু একটু লাগছে। কিন্তু সে সে না পারে তাকে ধরতে, না পারে কোনো কিছু করতে। চাইলেই ধাক্কা দেওয়া যায়, কিন্তু সে আর তাকে ধাক্কা দেওয়ার দরকার মনে করে না। তার পক্ষে এতটুকুই সম্ভব যতটুকু এই মুহূর্তে সম্ভব। একটা লাশকে তুলে মাটি খুঁড়ে তার মাটি পুঁতে দেওয়া তা সঠিক না। আর এই কাজ তারও না। বেশি এসেছে, বেশি রয়েছিল, আটকে ছিল, সে শুধুমাত্র খুলে দিয়েছে। যার যেদিকে যাওয়া সে সেদিকে তো যাবেই। এটাই তো নিয়তি, এটাই তো নিয়ম। তখনও সে তাচ্ছিল্য ভরা এবং অত্যন্ত অত্যন্ত বিদ্রুপের মতো তার মা তাকে প্রহার করেই যাচ্ছে আর গালিগালাজ করেই যাচ্ছে, এবং বারবার ওই লবণ, বারবার সেই লবণ কেন মুখে দিয়ে তাকে হত্যা করলো না, সেই একই কথা বারবার। কিন্তু জুম্মন পাল্টা উত্তর দেয় না। ভূতের সাথে কথা বলে কোনো লাভ আছে? ভূতের সাথে তর্ক করে কোনো লাভ আছে? লাভ নেই। কোনো একটা সময় যে সে নিজে নিজে থেমে যাবে এটা জুম্মন খুব ভালো করেই জানে, এবং থেমেও যায়। ডান কাত হয়ে যখন শুলো জুম্মন, ততক্ষণে নিচের বেড়া দিক দিয়ে আলো যে ফুটে উঠেছে চারপাশে, তার সে আলো প্রবেশ করতে শুরু করলো, অর্থাৎ নিচের বেড়ার ফাঁক দিয়ে। দিন হচ্ছে, কিন্তু যে পরিমাণ বৃষ্টি, না, মানুষের আনাগোনা আজ হবে না। কেউ নিজের ঘর থেকেই বের হবে না। দুই একজন যদি বের হয় তাও ফসলের জমির কাজে বের হবে, নয়তো বের হবে না কেউ। এই বৃষ্টির দিন আজ মানুষ বাড়ি ঘরেই থাকবে। কাত হয়ে শুয়ে থাকা অবস্থায় সে কিন্তু তিলোত্তমার কথাই ভাবছিল। মনে আছে রাতের বেলা তিলোত্তমাকে সে কিন্তু দেখেছিল ওই আবেদনময় ভঙ্গিতে। জুম্মনের মুখে একটা হাসি আসলো। ভূত বিশ্বাগিরি করতে পারে তাহলে? এরকমই তো লাগে মাঝে মাঝে। ঘুমিয়ে পড়েছিল এবং ঘুম ভেঙেছে সেই একদম দুপুরে।
অবশ্যই কেউ ডাক দেয়নি, ডাক দেওয়ার দরকারও মনে করে না কেউ। এখানকার এই দোকানের লোক থাকবে না থাকবে না তাতে কারো কোনো কিছু যায় আসে না। যে কোনো সময় যে কোনো লোক যে কোনো জায়গায় যেতেই পারে। অবশ্য সেই দিন বৃষ্টির কারণে কেউ বের হয়নি। দোকান খুললো এবং সেই দিন গড়িয়ে গড়িয়ে বিকেল এলো, বিকেল গড়িয়ে গড়িয়ে সন্ধ্যা। মাঝখানে বৃষ্টি একটু ঝিরঝির হয়ে কমে এসেছিল, কিন্তু আবার যখন সন্ধ্যা কাছাকাছি এসে পৌঁছালো তুমুল বৃষ্টি শুরু আবার। হারিকেনের কাছে তখন ময়লা পড়ে গিয়েছিল, ওই ময়লা সে পরিষ্কার করছিল বসে বসে। আজকে কেমন জানি লাগছে। এর আগে অনেক 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 কিছু দেখার পরেও গত রাতের ব্যাপারটা তার ভেতরে একটা খটকা জাগাচ্ছে। তার জীবনে কিছু ঘটনা ঘটে যাচ্ছে, যে ঘটনা ঘটা এমন প্যাটার্নে তা কোন দিকে ইঙ্গিত করে তা তার জন্য বোঝা খুব কঠিন হয়ে যাচ্ছে। কখনো মনে হয় যে ইবলিশ হয়তো তাকে নিয়ে খেলা করে, কখনো মনে হয় যে কোনো শয়তান তাকে নিয়ে খেলা করে, আবার কখনো হয়তো তার মনে হয় যে তার উপরে হয়তো শাস্তি নেমে আসছে এইভাবেই। তবুও নিজের ওই কাজ করতে করতে চারপাশে আরেকবার তাকালো, ভালো করে অবজার্ভ করার চেষ্টা করলো। কোনো কিছু যেন ঠিক নেই। মনে হয় কেউ কেউ তাকিয়ে আছে ওর দিকে। একটা চোখ বা দুইটা চোখ বা তিনটা চোখ বা চারটা চোখ তাকিয়ে তো রয়েছে কেউ, এটা সে বুঝতে পারে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জুম্মন একটা বাসি কাগজ পড়ছে। বাসি কাগজ বলতে পত্রিকা, পুরনো পত্রিকা। ওই বাসি কাগজ পড়া অবস্থায় চারপাশে যে বৃষ্টি হচ্ছে সে শব্দটা এক অদ্ভুত অনুভূতি দিচ্ছে জুম্মনকে। আর আগে থেকে সেই অদ্ভুত শিহরণ, এসব কিছু মিলিয়ে রাতটা কেমন যেন আজকের। এদিকে এই বেড়ার দেয়ালে লাঠি দিয়ে দুটি বাড়ি মারল জুম্মনের মা, এবং সে বলল, চোখ আর কান খোলা রাখ, চোখ আর কান খোলা রাখ। মায়ের কথা সে মাঝে মাঝে শুনে বা মাঝে মাঝে শোনে না, নিজের মর্জির মতো সব কিছুই। তখনও তার চোখ সেই বাসি কাগজের উপরে। একই লেখা সে বারবার পড়েছে আজ, কারণ করার আর কোনো কিছু নেই। হঠাৎ তার নজরে গেল তার হারিকেনটার দিকে, কারণ আলো কম কম লাগছিল। সন্ধ্যায় এই গ্লাস সে পরিষ্কার করেছিল, কিন্তু এখন আবার অদ্ভুত কারণে গ্লাস পুরো কালো হয়ে গেছে। আর যেদিক দিয়ে হাওয়া বের হওয়ার কথা বা হাওয়া প্রবেশ হওয়ার কথা, ওই দিকটা মনে হচ্ছে কেন জানি ছায়ে জাম হয়ে গেছে। তাহলে এটাই কারণ এত দ্রুত গ্লাস মেলা হয়ে যাওয়ার ব্যাপারটা। হারিকেনটা নিভিয়ে দিয়ে প্রথমে হারিকেনের উপরের অংশটাকে স্প্রিংয়ের মতো টেনে ধরে নিচের দিকে ফেলে দিল। ওই ধাক্কায় যেই অংশগুলো দিয়ে হাওয়া ভেতরে ঢুকিয়ে অথবা বের হয়, সেই অংশ যে ব্লক হয়ে গিয়েছিল ছাইয়ের কারণে, সেই ছাইটা সরে যায়। একদম পুরো অস্তিত্ববিহীন হয়ে পড়ে ছাই ওই জায়গায়, কোনো অস্তিত্ব নেই ছায়ের। গ্লাসটা সে তখন ধুচ্ছে, সামনে যে পানি পড়ছে সেই পানির ভেতরেই সে গ্লাসটা ধুয়ে আবার নতুন করে ম্যাচ লাইটটা দিয়ে জ্বালালো সে হারিকেনটা জ্বালানোর সময় একজন লোক তার দোকানের সামনে এসে উপস্থিত হয়। সে বলল যে তার একটা সাইকেল লাগবে ভাড়ার। লোকটাকে সে চেনে না, নাম জিজ্ঞেস করার পরে সে তার নিজের পরিচয় দিল দৌলত খান। কিন্তু এই এলাকার লোক না, আবার দৌলত খান নাম, অদ্ভুত নাম। যেমন বলল যে সাইকেল দেওয়া যেতে পারে, কিন্তু ভাড়া বেশি দেওয়া লাগবে। বললো যে ঠিক আছে। জুম্মনের হিসেবটা অন্যরকম। ওর এই সাইকেল যদি সে নিয়ে চলেও যায়, ও তোর কোনো কিছু যায় আসে না। কিন্তু একটা মানুষ যেহেতু সাইকেল চেয়েছে, এটাই তো তার কাজ, এখন তার ব্যবসা। সে দিয়ে দিল সাইকেলটা। সাইকেল নিয়ে সে ব্যক্তি বেরিয়ে গেছে। এদিকে আর কোনো কাজ নেই, রাত অন্ধকার, বৃষ্টি হচ্ছে। একটা সময় দোকানের ঝাপটা সে লাগিয়ে দেয়। ঝাপটা লাগিয়ে দেওয়ার পরে দোকানের যেই
দরজাটা রয়েছে সে দরজাটা সে চাপিয়ে রাখে, ভিড়িয়ে রাখে আর কি, তখনও লাগিয়ে দেয়নি চেন দিয়ে। নিজের জন্য একটু রান্না করার কথা ভাবছে তখন, কিন্তু রান্না করবে সেই জায়গাটা কোথায়? ভেতরে আগুন ধরালে আরেক সমস্যা হতে পারে, আবার ভেতরে লাকড়িও নেই, আরেক সমস্যা, কারণ লাকড়িগুলো বাইরে এবং সব ভিজে শেষ হয়ে গেছে। এখন দোকানে যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলোতে তো পেট ভরবে না, সারাদিন তো খুব অনাহারি কেটেছে তার। চিন্তা করছে সে কি করবে। এমন অবস্থায় দোকানের গেটে টোকা পড়ল। জুম্মন জিজ্ঞেস করলো, কে বাইরে? উত্তর দিল দৌলত খান। বলে যে আপনার সাইকেল নিয়ে এসছি এবং আমার অনেক বেশি তাড়াহুড়ো, আমি সাইকেল রেখে যাচ্ছি, আপনি সাইকেল ঢোকায় নিন। মূলত সাইকেল ভাড়া নিতে গেলে অনেক সময় ভাড়া আগে দিয়ে দেয় অনেকে, এবং অনেক সময় ভাড়া পরে দিয়ে দেয়। যারা অপরিচিত তারা অনেক সময় টাকা আগে দিয়ে দেয়। দৌলত খানও অপরিচিত, টাকাও সে আগে নিয়েছিল। দোকানের ওই ঝাপটার মতো দরজাটা খোলার পরে সে সাইকেলটা দেখতে পেল ওই গাছের সাথে লাগোয়া টুলের মতো করে দেওয়া ওই জায়গাতে। সাইকেলটা সে নিয়ে ভেতরে ঢুকলো। দৌলত খান কিন্তু সেখানে ছিল না, চলে গেছে। আবারও ঝাপটাটা সে লাগিয়ে দেয় এবং সে বসে রইল কিছু সময়ের জন্য তার যে চাটাইয়ের উপর দেওয়া ওই যে 5 ফিট বাই 5 ফিটের মতো জায়গা দোকানের জন্য ছোট্ট, সেটার উপরে কি করবে সে ভাবছিল, কারণ সারাটা দিন উঁচু আর সব ধরনের মানুষের মতো বোরিং যাচ্ছে তার। আবার মনে হলো একটা শব্দ হলো, এরকম একটা শব্দ দোকানের ঝাপটাতেই। কোন ঝাপটা? যেটা দিয়ে দরজার কাজ করে। মনে হলো কোনো কিছু এসে আস্তে করে ধাক্কা মারলো। জম্মন জিজ্ঞেস করলো, বাইরে কে? কোনো উত্তর নেই। অনেক সময় হয় কি, যারা চোর বা যারা রাতে ঘোরাফেরা করে তারা আস্তে আস্তে এরকম ঝাপটাওয়ালা দরজাতে ধাক্কা দেয়, দেখার জন্য যে খোলা যায় কিনা। অবশ্য সজোরে লাথি মারলে এমনিই ভেঙে যাবে, কিন্তু তারপরও অনেকে এমনটাই করে। কোনো উত্তর নেই। কি মনে করে যেন উঠে ওই ঝাপটা দরজাটা খুলে সে। ঝাপটার দরজা সে ডান হাত দিয়ে খুললে ঠিকই, কিন্তু তার বাম হাত ধরা ছিল পিঠের পেছনের দিকে। ওই বাম হাতে ছিল একটা দা, যেই দা দিয়ে লাকড়ি কাটা থেকে শুরু করে অন্যান্য সমস্ত কিছুই সে কাটে, শুধু মানুষ বাদে। কেউ নেই সেখানে। ঝাপটা খোলার পরে বাইরে কেবল বৃষ্টি এবং সেই বৃষ্টির ভেতর আসা বাতাস এবং ধুধু অন্ধকার। দোকানে ঝাপটা সে লাগিয়ে দেয়। আবার দোকানের ঝাপটা সে লাগিয়ে দেয়। এদিকে আবারও অদ্ভুতভাবে ওই একই অবস্থাই হলো। হারিকেনের আবারও ছাই পড়তে শুরু করেছে এবং আলো প্রায় অন্ধকার হয়ে যাওয়ার মতো অবস্থা। এই রাত আর শান্তিতে সে কাটাতে পারবে না, বুঝতে পারছে। তাই চিন্তা করলো যে সে এখন শুয়ে পড়বে, কিন্তু শুয়ে পড়ার আগে তাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো সে করার জন্য যখন সে 5 ফিট বাই 5 ফিট সে টুলের মতো জায়গাটার উপরে সে যখন উঠে বসে, তখন সেটা খোক খোক শব্দ শুনতে পায়। কেউ যেন গলা খাকড়ি দেওয়ার চেষ্টা করছে। শব্দটা এলো কোত্থেকে সেটা বোঝার যখন সে চেষ্টা করছে, শব্দটা আবার এলো এরকম। যেমন বুঝতে পারলো তার দোকানের ভেতরে কেউ, কারণ তার দোকান ওই সময় যখন সে ঝাপটাটা খুলেছিল তখন কেন জানি তার মনে হয়েছিল কোনো কিছু একটা তাকে পার করে এই দোকানের ভেতরে ঢুকেছে। কোনো কিছুই অবিশ্বাস্য নয়। যেমন জিজ্ঞেস করলো, আমার দোকানের ভেতর কে? উত্তর এলো দৌলত খানের। দোকানের ভেতর দৌলত খান। যখন জুম্মন জিজ্ঞেস করলো, আমার সাইকেল নিয়ে কোথায় গিয়েছিল? সে উত্তর দিল, সাইকেল নিয়ে সে কিছু দূরে গিয়েছিল, ওই যে অমুক দূর, ওই অতটুকু দূর। জুম্মন জিজ্ঞেস করলো যে ওইখানে কি কাজ? বললো যে আমি ওইখানে ছিলাম, আমার বন্ধু বান্ধব ছিল ওই জায়গাতে, আমি তারপরে কি জানি হলো, আমার খুব বেশি একটা জায়গায় যাওয়া দরকার, আমি ওই জায়গা খুঁজে কেন জানি পাচ্ছি না। কোন জায়গায় যাবেন জিজ্ঞেস করলো জুম্মন।
আর কার সাথে ছিলেন সেটাও সে জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করার পরে সে উত্তর দেয় বাড়ি যাবে সে। তখন জুম্মন বলল যে কার সাথে ছিলেন আর কোথায় যাবেন, বাড়ি আপনার কোথায়? সে বলল যে বন্ধুদের সাথে সে ছিল। এইবার জুম্মন ঠিক যে দিক থেকে কণ্ঠটা ভেসে আসছে সেই দিকে তাকায়। তাকানোর পর সে দেখতে পায় যে একটা চেক শার্ট পরা একটা ছায়ামূর্তি বসা, যার মাথা নেই। একটা চেক শার্ট পরা, গ্রামের যে ধরনের চেক শার্ট পরে ওরকম চেক শার্ট পরা একটা যুবকের দেহ, কিন্তু কিছুটা বোঝা যায় আবার কিছুটা বোঝা যায় না। তখন জুম্মন বলল, তো আমার সাইকেল নিয়ে ওইখানে যাওয়ার উদ্দেশ্য কি ছিল? মানে আমার এই দোকানের ভেতরে আসা, এই তো? বললো, আমি তো সাইকেল নিয়ে আমার বন্ধুর কাছে গিয়েছিলাম, আমার বন্ধুদের আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তখন জুম্মন জিজ্ঞেস করলো যে মাথা কই তোর? সাথে সাথে সে নিজের মাথার উপর হাত দিল। যেটা জুম্মন দেখছে যে সে নিজের মাথার উপরে হাত দিল এবং সে নিজের মাথা ধরতে পারছে, মানে তার কাছে তার মাথা রয়েছে, কিন্তু জুম্মন দেখছে তার কোনো মাথা নেই। হ্যাঁ, বাস 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 বাস, আর মাথা হাতানো লাগবে না। বল, বন্ধুদের সাথে কি হয়েছে বল। আমার তো মনে হয় যে বন্ধুরাই তোরা কাইটা ওই জায়গায় ফালাই দিয়ে আসছে। তখন দৌলত খান তো দিল, না না, বন্ধুরা কেন কাটবে, বরং ওরা কাটলো, ওরা কেটেছে। জুম্মন জিজ্ঞেস করলো, কাকে কেটেছিস তোরা? ওই জায়গা থেকে একটা হাসি আসে, মানে একটা, মানে হয় না কিছু ছিনতাইকারী নিজেরা খুন করার পর হাসে, ঠিক ওরকম ওইভাবে সে হাসলো, যেন মানে এই কথাটা বলার জন্য আনন্দ অনুভব করছে সে। সে তখন বলে, আমরা আমরা একটা ব্যবসায়ীকে ধরছিলাম, ব্রিফ কেসে টাকা ছিল কিছু, ওই ব্রিফ কেস নিয়ে নিছি আমরা সবাই। ওই ব্যবসায়ীর পিছু পিছু ছিলাম আমরা, ওই ব্যবসায়ীকে খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে গিয়েছিলাম পিছু পিছু থাকা সত্ত্বেও, কারণ ব্যবসায়ী না এদিক যায় ওদিক যায়, কিছু মানুষের ভিতরে মিশে যায়, আবার বের হয়, আবার মিশে যায়, কিন্তু শেষ পর্যন্ত পেয়ে গেছি। দিতে চায় না, কোনো কিছু দিতে চায় না। তো প্রথম একটা কোপ দিছিলাম, প্রথম কোপে না মনে হয় সম্ভবত হাড্ডিটা কেটে গেছিল হাতের। এই যে কি সিকুর দিয়া কান্না করে বেটা, ওরে কান্না থামানোর জন্য না আমার আরেক দোস্ত ওর মুখে পাড়া দেওয়া দাঁড়ায়। তারপরে আমার আরেক দোস্ত কি মনে করে নিজের পকেট থেকে একটা সরা বের করে না, বেটা গলার ভিতরে ঢুকে না পোজ দিতে শুরু করে, কিন্তু গলা কি আর ছুরি দিয়ে পোজ দিয়ে কাটা যায়? পরে ইয়া বড় চাক্কু দিয়া পুরো জবাই করে পুরো কলাটা আলাদা করে দিছি। ওটার কলাটা আলাদা করে দিলাম, এরপরে আমরা ব্রিফ কেস নিয়ে রওনা দিলাম ঠিকই, কিন্তু কিন্তু যে ডোবার ধারে গাছ ওইখানে আসলাম, আমার কি জানি ভালো লাগলো না। ওই সামনের বেটা আমার কি জানি বললো, আমি ওর একটা ঘুষা মারলাম, পিছনের দিক থেকে কে জানি একটা মাথার মতো বাড়ি মারলো। ও, তারপর তো কিছু মনে নেই। জুম্মন তখন চুপচাপ ওর কথাগুলো শুনলো, শোনার পরে বলো, তাহলে দৌলত খান তুই মরে গেছিস, তোর মরা ভূতই তো আমার সামনে, তোরা ভূত, তোরা এসে এসে আমার দোকানে কথা বলবি? এভাবে হয় নাকি? আমার দোকানের খোঁজ তোরা পাস থেকে বলতো, কে তোদেরকে খোঁজ দেয়? দৌলত খান সেখান থেকে বলে, আরে না আমি মানুষ, আমি ভূত, কে বলেছে আমি মানুষ, আমি সাইকেল চালাই, তুমি দেখো না কি কথাবার্তা বলো। তখন জুম্মন বলল, দেখ, তুই যদি মানুষই হইতে তাহলে তুই এইভাবে বাতাসে কিভাবে আমার দোকানের ভেতরে ঢুকলি? তুই যে রূপ ধরে আসছিলি, ওই রূপ ধরে তুই যখন আমার সাইকেল নিয়ে যাস তখন তো তোর আমি সাইকেল দিয়ে দিলাম, তুই তখন খেয়াল করিস নাই? অপরিচিত কাউকে সাইকেল দেওয়া হয় না। তুই আমার সাইকেল নিয়ে গেছিস, আমার সাইকেল যখন তুই ফেরে দিয়ে আসছিস তখন তো তুই এখানে ছিলি না, তুই তো বাতাসে মিশেছিলি। আমি বুঝি নাই মনে হয় তোর? আমি সব বুঝি। তারপরে সত্যি সত্যি করে বলতো ঘটনা কি, তুই এখানে কেন? সে তখন বুঝে উঠতে পারলো না ঘটনা কি। সে তখন শুধু এটুকু বলল
তাকে যদি আজকে রাতে জায়গায় একটু থাকতে দেওয়া হয় তাহলে অনেক বেশি ভালো। জুম্মন বলল, তুই যে থাকবি কিভাবে বল? থাকা তো সম্ভব না এখানে। ঠিক ওই সময় বাইরে একটা বেবি ট্যাক্সির মতো শব্দ হলো, মানে বেবি ট্যাক্সি এসে থেমেছে এবং যে ভাষায় দুজন তিনজন লোক এবং মহিলা সহ যে ডাকলো, জুম্মন বুঝতে পারলো তারা মানুষ এবং তারা একটু ঝামেলায় পড়েছে। মূল কথা হচ্ছে যে তারা মানে খুব ঝামেলা করে এই রাস্তা দিয়ে এসছে, এখন তাদের একটু শেল্টার প্রয়োজন কিছু সময়ের জন্য। এবং এটা যে দোকান এটা সে বুঝতে পারছে, দোকানের ভেতরে যে আলো জ্বলছে তারাও সেটা বুঝতে পারছে, যদি কোনো খাবার পাওয়া যায়। এখন ওই সময় জুম্মন নতুন করে চুলা জ্বালালো, তাদেরকে একটু চা এবং অন্যান্য খাবার, যে ধরনের খাবার দেওয়া যেতে পারে, কারণ তারা চলে যাবে। এখন তারা চলে যাবে, ওই লোকেরা যখন চলে যাবে তখন আনুমানিক রাত প্রায় 11টা। দৌলত খানের সাথে তার কোনো কথা হয়নি। দৌলত খান দোকানের ভিতরও নেই, সেটা জুম্মন জানে। জুম্মন জানে যে দৌলত খান এখানে আশপাশে ঘোরাফেরা করে। কেন ঘোরাফেরা করে এখন? হয়তো নিজের অন্যায় ঢাকার। এই লোকগুলো চলে যায়, বেবি ট্যাক্সি নিয়ে যারা এসেছিল তারা সেখান থেকে চলে যায়। তখন ওই চুলার জাল নিভু নিভু করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে জুম্মন। ঘুমাতে হবে তো। এমন সময় একটা শব্দ হয়, ওই এরকম শব্দ। যখন শব্দটা হয় জুম্মন তাকালো বাইরের দিকে। ওই কাকা অন্ধকারে কাউকে বোঝা যায় না, কিন্তু একটা শব্দ হলো দোকানের সেই ঝাপটাটায়, সেই দরজার সেই ঝাপটাটায়। শব্দটা হওয়ার পরে সে জিজ্ঞেস করলো, কে ওইখানে? যে উত্তরটা এলো সে উত্তরটা ছিল, আরে দয়া করে গেটটা তো খুলেন, ভেতরে তো ঢুকতে দেন, বাইরে অনেক বৃষ্টি। কিন্তু যে জায়গায় সে বসে রয়েছে সেখান দিয়ে স্পষ্টভাবে বাইরের দরজার ওই অপোজিট পাশ দেখা যায়, ওইখানে কেউ নেই। যখন সে বলল যে দরজাটা খুলুন দ্বিতীয়বার, তখন জুম্মন আস্তে করে শিকলটা শুধু সরিয়ে দেয়। একটা মাথা গড়িয়ে করে দোকানের ভেতরে ঢুকলো। সে তার দিকে তাকিয়ে একবার হাসি দিল। হাসি দেওয়ার পরে সে লাফিয়ে উঠে বসলো ঠিক ওই জায়গাটার ভিতরে যেই জায়গায় তিলোত্তমা বসেছিল, ঠিক যেখানে তিলোত্তমা বসেছিল। যেমন তাকিয়ে তাকিয়ে এই সমস্ত কিছু দেখলো, দেখার পরে এটাকে তুচ্ছ তাচ্ছিল্য হিসেবে ধরে নিয়ে সে দোকানে সেই ঝাপড়া লাগিয়ে দেওয়ার পরে সে নিজে সেই জায়গায় যে বসে চুলার আগুন নিবানোর কাজ সে করে যাচ্ছে তখন। কিন্তু নিজে থেকে সে কথা বলল, তো নাম কি আপনার? তো ওইখান থেকে উত্তর দিল, নরনারায়ণ চৌধুরী। তো সে সাথে সাথে বললো, ওগুলো তো সিনেমার লোকদের মতো নাম। নরনারায়ণ চৌধুরী না, নরনারায়ণের পর কোনো কিছু নাই। সে বলল, আরে না মশাই, নরনারায়ণ চৌধুরী। আমি হচ্ছে ওই বগুড়া জেলার লোক। তো সাথে সাথে সে বললো যে বগুড়া জেলার লোক এইখানে কি করে, উদ্দেশ্য কি? সে বললো, আরে মশাই বলবেন না, বেরিয়েছিলাম, কাগজপত্র ছিল, জমি জমার কিছু কাগজপত্র ছিল। শত্রুদের সাথে না প্রচুর শত্রুতা, শত্রুর সাথে তো শত্রুতা হবেই, তাই না মশাই? তো একটা মামলার কাজে এসেছিলাম এখানে, কারণ এই মামলার কাজের যে কি কি সমস্যা, তাই সমস্যার সমাধানের জন্য এদিকেই আসতে হতো। এসেছিলাম, পথে কি জানি হলো বুঝলেন, কয়েকটা লোক ঘিরে ধরলো, কে জানি ছুরি দিয়ে দুটা কোপ মারলো, কে জানি গলার ভেতরে কি করলো, পরে মাথার মধ্যে আঘাতও করলো, পড়ে গেলাম, কেউ আবার মুখের উপরে পাও দিল। তারপরে না মশাই কোনো কিছু মনে নেই। তারপরে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমি শুধু দৌড় দিচ্ছি। কিভাবে দৌড় দিচ্ছি মশাই এটা তো বুঝলাম না। আমি আমি দৌড় দিচ্ছি কিভাবে? আমি আমার হাত
পা দেখতে পাচ্ছি না কেন মশাই? জুম্মন সাথে সাথে বলল যে, তুই হাত পা দেখবি কিভাবে? তোর তো কল্লাই কেটে ফেলছে। তুই দৌড় দাস নাই, তোর কল্লা হামাগুড়ি দিছে শুধু। তুই হামাগুড়ি দেওয়া অবস্থায় যা দেখছিস সেটা দেখে তোর মনে হয় যে তুই দৌড় দিছিস, কিন্তু বাস্তবে তুই শুধু হামাগুড়ি দিছিস আর কিচ্ছু না। এ কি বলছেন? এই সমস্ত কথা বলে সে অবাক হয়ে গেল কিছু সময়ের জন্য, কিন্তু সে অবাক হয়ে যাওয়ার পরে সে যখন রিয়েলাইজ করলো যে আরে হ্যাঁ, সে মরে গেছে, তখন নরনারায়ণ প্রচণ্ডভাবে কান্না করতে শুরু করলো। প্রচণ্ডভাবে সে কান্না করতে শুরু করলো। সে জুম্মনকে বলেছিল তার দুইটা সন্তান, একটা হচ্ছে প্রায় 2 মাস, আর একটা হচ্ছে প্রায় 18 মাস বা 19 মাসের মতো। সে এটা কিভাবে মেনে নেবে যে সে ছাড়া তার এই সন্তান দুটো বড় হবে কিভাবে? তার স্ত্রীকে সে প্রচণ্ডভাবে ভালোবাসে, তার স্ত্রীর বয়স মোটে মাত্র 17। এই মেয়েটার কি হবে? পরিবারের মা আছে, বাবা আছে, তাদের কি হবে? এই জমি জমা, জিরাতে কাগজপত্র সব কিছু তো তাহলে সবাই নিয়ে গেল, তাহলে কি হবে? আমি করবোটা কি? হ্যাঁ, আমাকে মানে সে এইভাবে মানে কি বলছে সে নিজেও বুঝতে পারছে না। যখন রিয়ালাইজ করলো সে যখন সেটা রিয়ালাইজ করলো, তখন জুম্মন তাকে বলল, বাড়ির ঠিকানা কই? সে তখন ঠিকানা দিল, সে বগুড়ার জেলার কোন ঠিকানা সেটা সে দিল। তো বলল, চুপ করে বসে থাক, পিছনে অপেক্ষা কর। অপেক্ষা সম্ভবত ছিল দৌলত খানের জন্য, কিন্তু বাইরে বৃষ্টি এবং ধুধু অন্ধকার। দোকানের ঝাপটা কিন্তু সে তখনও খোলা রেখেছে, অপেক্ষায় রয়েছে। তার মনের কথা হচ্ছে একটাই, দৌলত খান খুন করেছে। এখন যতটুকু ইনফরমেশন বের করা যেতে পারে যে দৌলত খান তো খুন করেছে ঠিকই, আবার দৌলত খানকে কে খুন করে দিয়েছে সেই সমস্ত কিছুটা জানার খুব ইচ্ছা। এই ইচ্ছার মধ্যে হঠাৎ কানের মধ্যে একটা শব্দ এলো, চুরির ঝুনঝুন শব্দ। হাতে যদি চুরি থাকে অনেকগুলো, সেই শব্দ যেরকম হবে ঠিক সেরকম, যেমনটা তিলোত্তমা যখন গতকাল রাতে ছিল এইখানে, ওই রকম শব্দ একদম। এবং বাতাসে একটা স্মেল, সেই স্নোয়ের মতো, যে স্নোটা সে তিলোত্তমার কাছ থেকে পেয়েছিল, যে স্নোয়ের ঘ্রাণ সে তিলোত্তমার কাছ থেকে পেয়েছিল। হঠাৎ তার চোখের সামনে দোকানের ঠিক ওই জায়গাতে, যেই জায়গাটায় সাইকেল রাখা ছিল, ঠিক সেইখানে আবির্ভাব ঘটলো যেন তিলোত্তমার। দারুণ মিষ্টি মেয়ে, দারুণ, কারণ সে এখন তাকে দেখতে পাচ্ছে ঠিকই, কিন্তু কেমন জানি একটু ফ্যাকাশে লাগছে। আর চোখের অবস্থা দেখলে মনে হয় কোনো কিছু ঠিক নেই। দুইটা চোখ দুই দিকে তাকানো এখনো, কিন্তু কেমন জানি মনে হচ্ছে যে হয়তো হয়তো চোখ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও শুধু চোখের ওই অংশটুকু বাদ দিল, ও চোখে লাগার মতো মেয়ে, কিন্তু পেটের ওই অবস্থা একই রকম। তিলোত্তমা তার দিকে তাকিয়ে হেসে বলল, আমাকে খুঁজছিলেন? জুমানের কথার উত্তর না দিয়ে বলল, এখানে কি করছেন আপনি? তিলোত্তমা বলল, আপনি সকালে ছাড়িয়ে দেওয়ার পরে আমি তো বহু দূরে চলে গিয়েছি, কিন্তু আপনার টানে আমি আবার এখানে ফিরে আসলাম। আপনাকে না আমার ভালো লেগেছে। গতকাল রাতে আপনার সাথে কথা বলার পর থেকে শুধু আমি আপনাকেই ভাবছি, এই জন্য আপনার সাথে দেখা করার জন্য চলে এলাম। পেছন দিক থেকে আশ্চর্যজনকভাবে নরনারায়ণের কাটা মুন্ডু বলে উঠল, মাগি মইরা গেছে, এরপরও মাগি বেশ্যাগিরি করার লেগা বহুত ফেরত হইছে। আশ্চর্যজনক এই কথা শোনার পরে জুম্মন নরনারায়ণের কাটা মুন্ডুর দিকে তাকায়, এবং নরনারায়ণের সেই কাটা মুন্ডু থেকে সেই কথা বের হওয়ার পরে সেই কথাটা যে তীরের মতো ছুটে গিয়েছে তিলোত্তমার গায়ে যে লেগেছে, সেই উত্তরে তিলোত্তমা কি বলল জানেন?
অশ্রাব্য ভাষায় যত ধরনের গালিগালাজ করা যায় তত ধরনের গালিগালাজ করলো সে। তিলোত্তমা গালিগালাজ করতে 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 ওর কণ্ঠস্বরের রীতিমতো পরিবর্তন ঘটে একেবারে ডাইনিদের মতো হয়ে গিয়েছিল, সাক্ষাৎ শয়তানের মতো। তিলোত্তমার প্রায় তীরই এসেছিল নরনারায়ণের কাটা মুন্ডুর দিকে, আর নরনারায়ণ তাকে বারবার বুঝছিল যে মরার পরও মাগি তুই বেশ্যাগিরি করে যাস, মরার পরও মাগি তুই শুদ্ধাস নাই। তারপরে সে জুম্মনকে বলেছিল, আপনি এই মাগির থেকে সাবধান থাকবেন। এই মাগির থেকে যদি আপনি সাবধান না থাকেন, এই মাগি আপনার বড় বিপদ করে দেবে। আপনি তো ওকে ওকে মুক্ত করে দিয়ে সবচেয়ে বড় ভুল করেছেন। ওকে আটকে রাখা দরকার ছিল ওদের মতো শয়তানদের। তিলোত্তমা তখন আবার মিষ্টি স্বরে জুম্মনের দিকে তাকিয়ে বলল, আপনার এই মূর্খ লোকের কথা পছন্দ হয়? আর ও তো বিধর্মী, ওর কথা আপনি কেন বিশ্বাস করবেন? আমি কি কখনো আপনাকে কোনো রকম ইঙ্গিত দিয়েছি? দেই তো নেই। আমি কিন্তু আপনাকে সত্য কথা বলেছিলাম, কিন্তু ও আমাকে অপবাদ দিচ্ছে। ঠিক ওই সময় ভেতরে থাকা নরনারায়ণের কাটা মুন্ডু যেন থুতো মারল। ওই থুতোটা মারল সে কোথায় তা তো চুম্বন জানে না, কিন্তু নিজের কানে সে শুনতে পায় যে নরনারায়ণের কাটা মুন্ডুটা থুতু নিক্ষেপ করেছে তিলোত্তমার উদ্দেশ্যে। সেই সময় তিলোত্তমা তার এক পা তুলে দিয়েছিল দোকানের ভেতরে। অস্বাভাবিকভাবে লম্বা সেই পা দোকানের ভেতর তুলে দিয়ে সে শাসাচ্ছিল। যে সময় সে শাসাচ্ছিল তাকে, তখন তিলোত্তমার চেহারা একদম বদলে গিয়েছিল। তিলোত্তমার গাল যেন ছিঁড়ে গিয়েছিল। গাল ছিঁড়ে যেয়ে তিলোত্তমার দাঁতের মাড়িগুলো বেরিয়ে এসেছিল। ওই দাঁতের মাড়িগুলো কেন জানি একটু ভয়ঙ্কর মনে হলো। তিলোত্তমার চেহারা, চোখের নিচের অংশ কেমন জানি পরিবর্তন হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল মানুষের চেহারার থেকে একটা দানব বেরিয়ে আসার চেষ্টা করছে, কিন্তু পর মুহূর্তে কিছু সময়ের ভেতরে তিলোত্তমা নিজেকে সামলে নেয়। জুম্মন দুইটা ভূতের ঝগড়া দেখছে নিজের দোকানের ভেতরে বসে, এক তিলোত্তমা আর এক নরনারায়ণ। কি কারণে নরনারায়ণ এত বেশি চটে উঠেছে সেটা বোঝা যায় খুব সহজেই, কারণ সে তিলোত্তমার মতো মেয়েদেরকে কেন পছন্দ করবে? একজন ভালো মানুষ কখনোই তিলোত্তমার মতো মেয়েদেরকে পছন্দ করবে না, বা দৌলত খানের মতো মানুষকে পছন্দ করবে না। কিন্তু তারপরও একটা মানুষ তিলোত্তমার মতো মেয়ের সঙ্গ পেতে চাইবে এবং দৌলত খানের মতো লোকের সঙ্গ পেতে চাইবে নিজ নিজ উদ্দেশ্যে, নিজ নিজ কার্য উদ্ধার করার জন্য। তিলোত্তমার মতো মেয়ে যদি তারা পায় তাহলে তারা শারীরিক সুখ ভোগ করবে, আর দৌলত খানের মতো লোক যদি তারা পায় তাহলে তারা ক্ষমতাকে ব্যবহার করতে পারবে। কিন্তু দুইজনই এখানে এখন মৃত। আর নরনারায়ণ তারা কেবল সাধারণ মানুষ যারা চাতা করে পিষ্টে যায়। তারা কারো যদি শত্রু হয়ে থাকে, কারোর বন্ধুও যদি হয়ে থাকে, তবুও তারা যদি চাতা করলে পিষ্ট হয়ে যায়, শত্রুরও কোনো কিছু যায় আসে না, বন্ধুরও কোনো কিছু যায় আসে না। নরনারায়ণ বারবার কিছু সময় পর পর থুতো মারছিল কোনো শব্দ না করে, আর ওদিকে মুখ বেজার করে পিঠ ঘুরিয়ে তিলোত্তমা বসে রয়েছে দোকানের দিকে পিঠ ঘুরিয়ে। জুম্মন এই ব্যাপারটা আর বেশি চালাতে দেবে না। তার কাছে অবাক হওয়ার বিষয় এইটাই যে সে এখন কেন এই ধরনের লোকগুলোকে দেখছে যারা মরে গেছে। তা তো দেখার কথা না তাদের। আর এরাই বা এখানে এসে ঝগড়া করছে কেন? আর এদের ঝগড়া করার ধরনটা এরকম কেন? আর এরা একজন আরেকজনকে চিনে ফেলছে কিভাবে খুব তাড়াতাড়ি? এই সমস্ত কিছু সে ভাবছিল। এমন সময় দোকানের পেছনের দিক থেকে ওই লাঠি শব্দটা আসে জুম্মনের মায়ের। সে লাঠিতে দোকানের পেছনে ওই অংশে আঘাত করে দিয়ে তাকে বলল যে সাবধান হ, সাবধান হ, সাবধান হ। মা যদি সাবধান বাণী করে তাহলে সন্তান কেন সাবধান হবে না? সাবধান হওয়ারই তো কথা, তাই না? সে সাবধান হলো ঠিকই, কিন্তু তার চোখের সামনে তিলোত্তমা এবং পেছনের নরনারায়ণ। কিছু সময় পরে যখন তিলোত্তমা তার দিকে ঘুরে তাকালো, জুম্মন তার দিকে চোখ রাখার পরেও সে সেখান থেকে চোখ সরিয়ে নেয়, কারণ ওই আবেদনময়ী চেহারার মাঝখানে এখন কেন জানি মনে হচ্ছে একটা মৃত মানুষের
অব ফুটে উঠছে রীতিমতো। তিলোত্তমা বুঝল যে সুমন তাকে দেখতে চায় না। এই জন্য তিলোত্তমা সেখান থেকে উঠে চলে যায়। হেঁটে কোন দিকে চলে গিয়েছে সে সেটা জানে না, কিন্তু জুম্মন অপেক্ষা করছে এমন এক শয়তানের, যে শয়তান কিছু সময় আগে এখানে ছিল, দৌলত খান। অপেক্ষা, ওই অপেক্ষা যতই বড় হোক না কেন, তা যে বড় সুখের হতে যাচ্ছে কিছু সময়ের ভিতরে, তা হয়তো জুম্মন তখন জানতো না। কিন্তু কার জন্য সেটা সুখের? নরনারায়ণের জন্য, না তিলোত্তমার জন্য, না এই খুনির জন্য? তা বোঝা খুব কঠিন। তারপরও তার অপেক্ষায় জুম্মন, কারণ তাকে তো আসতে হবেই, দৌলত খানকে এখানে আসতে হবেই। এবং কিছু সময় পরে দোকানের সামনে খুবই ধীর স্থির অবস্থায় ওই কাটা দেহটা এসে দাঁড়ায়। জুম্মন তখন ঠিক ওই হারিকেনটাকে পাশে রেখে একটা বাটি পরিষ্কার করছিল। সে ওই বাটি পরিষ্কার করা অবস্থায় কিছু সময়ের জন্য তাকালো দৌলত খানের দিকে, তারপরে সে আবার নিজের কাজে মনোযোগ দিতে শুরু করে। ঠিক তখন নরনারায়ণের কাটা মুন্ডুটা চিৎকার দিয়ে ওঠে এবং বলতে শুরু করে, আশ্রয়দাতা দেখুন, এই সে, এই আমাকে খুন করেছে দেখুন, এই আমাকে কিভাবে খুন করেছে দেখুন, এই আমাকে কিভাবে খুন করেছে, আমার গলা কেটেছে, এ আমার সমস্ত কিছু কেটে আমার যত জিনিসপত্র রয়েছে সব কিছু নিয়ে এসে চলে গেছে, সব কিছু নিয়ে এসে চলে গেছে। জুম্মন দৌলত খানের দিকে তাকিয়ে বলে, এ বেটা বল, এটা কি সত্যি কথা কিনা? ওইখান থেকে দৌলত খান বলে, হায় রে, গজবের গজব, যেটা কাইটা ফেললাম সেটাই এইখানে বসা, তাও সে কাটা মাথাটা লইয়া। বাহ, কি ঘটনায় ঘটল রে! এখন কি করবি বল? জানিস তো সবই। এখন কি আমাকে খুন করবি, না আমাকে শাস্তি দিবি বল তুই? এ কথা সে জুম্মনকে উদ্দেশ্য করে বলেছিল। জুম্মন শুধু তার কাছে এটা জানতে চাইল যে সে এই কাজ কেন করিয়েছে। তখন সে বলল, মানে দৌলত খান বলল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল একে একদম খতম করে ফেলার জন্য, তাই সে এদেরকে খতম করে দিয়েছে। ব্যাস এইটুকুই, এর বাইরে কোনো কিছু না। তখন তিলোত্তমা ঠিক ওই কাটা দেহটার পেছনে এসে দাঁড়ায় এবং পেছনে এসে দাঁড়ানোর পরপরই একটা চর মারার মতো শব্দ সে শুনতে পায়। ওই শব্দটা সে শোনার পরে, মানে জুম্মন ওই শব্দটা শোনার পরে তাকিয়ে দেখে ওই কাটা দেহটা দৌলত খানের। সে এই মুহূর্তে তিলোত্তমার মুখোমুখি, প্রচণ্ড তর্কাতর্কি হচ্ছে এবং দৌলত খান বিভিন্নভাবে গালি দিয়ে যাচ্ছে এবং ওদিক থেকে তিলোত্তমা সে আঙ্গুল দিয়ে শাসাচ্ছে, তার চেহারার পরিবর্তন ঘটছে এবং বৃষ্টি। হারিকেন হাতে নিয়ে 5 ফুট বাই 5 ফুট সে মাচার মতো বিছানা থেকে সে যখন নামলো, তখন সে অদ্ভুতভাবে শুনতে পায় পেছনে গোঙানির শব্দ, ঠিক যেখানে নরনারায়ণের কাটা মাথাটা থাকার কথা। হালকা একটু সে শুধু কাঁধ ঘোরায় এবং সে দেখতে পায় সেইখানে নরনারায়ণের লাশ পড়ে রয়েছে। লোকটা একটা লম্বা কুর্তা টাইপের কাপড় পরা ছিল, তার সেই আকাশি রঙের কুর্তা টাইপের পুরো কাপড় নিজের রক্তে একেবারে লাল, কিছুটা আকাশি রং বোঝা যায়। গলার মাঝখানে বিশাল বড় এক ফাড়া, সেই ফাড়া থেকে মাথাটা যে আলাদা হয়ে গেছে, সে আলাদা হওয়ার আগে অন্তত এলোমেলাভাবে বেশ কয়েকবার গলায় টান দেওয়া হয়েছিল, যার জন্য কিছু কিছু অংশ কেমন জানি অদ্ভুতভাবে কাটাছেঁড়া। তার মাথাটা পাশে রয়েছে। আকস্মিক শকে যখন মানুষের মৃত্যু ঘটে তখন তার চেহারার যে স্টেট থাকে, ওই স্টেটেই থাকে তার পুরোপুরি শরীরটা। তখন
আকস্মিক মৃত্যু হওয়ার সময় তার মুখ খোলা ছিল। নরনারায়ণের সে মুখটা খোলা, চোখ বিস্ফারিত নজরে তাকিয়ে রয়েছে। বিস্ফারিত নজর কার প্রতি ছিল? যখন গলায় টান পড়ে তখন কারোর প্রতি কি বিশ্বপতি কারোর প্রতি ওইরকম নজর রাখা সম্ভব? গলায় টান দেওয়ার সময় কেউ কি বিস্ময়করভাবে এদিক ওদিক তাকায়? না, তার চোখ এমনি বড় হয়ে যায় আতঙ্কের কারণে। কি হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, কি হতে যেতে সেই ভয়ঙ্কর পরিণতির ব্যাপার যখন সে ভাবতে শুরু করে মুহূর্তের ভেতরে, তখন তার সব কিছু বদলাতে শুরু করে। তার কাটা মাথাটা সেখানে পড়ে রয়েছে। সে অবশ্যই সেই যন্ত্রণা টের পেয়েছে যখন তার গলায় ছুরি চালানো হচ্ছিল, যখন ওই ভোঁতা ছুরি দিয়ে বেশ কয়েকবার চাপ দেওয়া হয়েছিল, যখন তাকে গুঁতো পর্যন্ত মারা হয়েছিল। এই সমস্ত কিছু সে সহ্য করে গিয়েছিল, কিন্তু তারপরও ওরা ওরা তাকে জবাই করে দেয়, জবাই করে একদম ফেলে দেয়। এরপরে কাগজপত্র নিজেদের মতো নিয়ে তারা সেখান থেকে যে চলে গিয়েছে, এটা এখন যে আলামত দেখা যাচ্ছে সেই আলামতের উপরে নির্ভর করে। কারণ দোকানের ভিতরে এমনভাবে পড়ে রয়েছে নরনারায়ণ, যা দেখলে তখন মনে হবে যে এইখানেই নরনারায়ণকে কেউ জবাই করে দিয়েছে। ব্যাপারটা অদ্ভুত। সে যখন তাকিয়ে রইল কিছু সময়ের জন্য, তখন যেন ওই কাটা মাথাটা হালকা একটু ঘুরল, ঘুরে যমুনার দিকে তাকালো। তাকানোর বয়সে বলল, মশাই, আমার না সন্তান রয়েছে দুটো, আমি আপনাকে বলেছি না? ওদেরকে আপনি একটু দেখে রাখার ব্যবস্থা করতে পারবেন? কাগজপত্র কিন্তু ওরা নিয়ে যায়নি তখনও। কাগজপত্র কিন্তু এখনো এই বৃষ্টির ভেতরেও ওই যে ডোবার পাশে গাছ, ওই গাছের তলায় আপনি পাবেন। ঠিকানা মোতাবেক কি পৌঁছে দিতে পারবেন? যদি পৌঁছে দেন তাহলে তো অনেক ভালো হয়। আপনার পক্ষে কি সেটা সম্ভব? জুম্মন তখন হ্যাঁ বা না কিছু উত্তর দিবে, কিন্তু ওই অবস্থায় পেছনের দিক থেকে তিলোত্তমা চিৎকার করে ডাকতে শুরু করে জুম্মনকে। কারণ কারণ দৌলত খান সেখান থেকে পালিয়ে যাওয়ার মতো করে ছুটে যাওয়ার চেষ্টা করেছিল। সে দৌলত খানকে আটকে সাথে সাথে চিৎকার করে জুমনকে ডাকছিল এবং বলছিল যে ধরতে পেরেছি, ধরতে পেরেছি, ধরতে পেরেছি, এর ব্যবস্থা করেন, এর ব্যবস্থা করতেই হবে। এর যদি ব্যবস্থা আপনি না করেন তাহলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে, বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এখন তিলোত্তমার হাত ফসকে ঠিকই সেখান থেকে পালিয়ে যায় সে দৌলত খান। তিলোত্তমা তখন কান্না করছে, রীতিমতো চোখ ভেঙে কান্না করছে সে। এদিকে নরনারায়ণ যে তাকে এতগুলো কথা বললো এবং নরনারায়ণের যে পরিণতি সেটা যে দেখলো, দেখার পরও তার মূলত তিলোত্তমার ব্যাপারটাই তাকে সবচেয়ে বেশি কাছে টানছে। কারণ আর যাই হোক, মেয়েটা তো দেখতে সুন্দর। যখন তিলোত্তমাকে সে জিজ্ঞেস করলো কান্না করছে সে কেন, তখন তিলোত্তমা ফুপিয়ে ফুপিয়ে বলল, আরে এরাই তো এরাই এরাই তো আমার পেটের ভিতরে ছুরি চালিয়ে দিয়েছিল। এরাই তো ছিল সেই দিন ওই লোকের সাথে, সেদিন ওই লোকের সাথে এরাই ছিল। এরাই আমাকে মেরেছে, আর এরাই এখানে ছিল। এই জন্য আমি ধরে আটকে রেখে আপনাকে ডাকছিলাম, কিন্তু আপনি তো ছিলেন না। আপনি এবার ওদের উচিত শিক্ষা দিন, আপনি যেভাবে নরনারায়ণের এই কাটা মাথার কথা শুনতে পারছেন, ঠিক তেমনি আপনি চাইলে পারবেন। আপনি উচিত বিচার করতে পারবেন, আপনি চাইলে পারবেন। এদিকে জুম্মন নরনারায়ণের দিকে তাকায়। নরনারায়ণ বলে, ওই বেশ্যামাগির কথা বিশ্বাস করবেন না মশাই, ওই বেশ্যামাগির কথা বিশ্বাস করবেন না। ও বেশ্যা মরে যে ভূত হয়ে এখনো সে বেশ্যাগিরি করে বেড়াচ্ছে, এখনো সে তার খরিদ্দার খুঁজে বেড়াচ্ছে। সে আপনাকেও সে খরিদ্দারের নজরে দেখে, সে আপনার প্রতি তার কোনো ভালোবাসা নেই, কোনো কিছু নেই। এবং ও কিন্তু এই বেশ্যাগিরি করতে সেই কিন্তু মশাই ও খুন হয়েছে। ও কিন্তু মরে যেও এখনো সেই কাজ করে যাচ্ছে। ও
ও মরে যেও এখনো কিন্তু সে নিজে সেই বেশ্যাপনা সে চালু রেখেছে। আপনি ওর কথা শুনবেন না? কিন্তু জুম্মন দুজনের কথা দুই দিকে শুনল, কোনো কিছু সে তখন করেনি। বরং সে ওই সাইকেলটা নেয় যে সাইকেলটা দৌলত খান ধরেছিল, ওই সাইকেলটা দোকান থেকে বের করার সময় প্রায় অস্থির হয়ে উঠেছিল তিলোত্তমা। কিন্তু তারপরও জুম্মন সে সাইকেলটা নিয়ে এই অন্ধকারের ভেতরে ঠিক আন্দাজ করে সেই ডোবার দিকে এগোতে শুরু করে, এবং ডোবার ঠিক পাশে যে গাছ রয়েছে সেই গাছের নিচে একটা বড় ব্যাগের মতো পাওয়া যায়। সেই ব্যাগটাকে সে নিজের কাছে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে চারপাশ যেহেতু শুনশান নীরব, কাউকে সে অনুভব করতে পারছে না, ওই অবস্থায় সে চিন্তা করল এইখানে কিভাবে খুন করা হয়েছিল নরনারায়ণকে। ঠিক তখন ওর মনে পড়ল যে দোকানে তো নরনারায়ণ রয়েছে, নরনারায়ণের কাছে তাড়াতাড়ি ছুটে যেতে হবে। সে দোকানে এলো, আসার পরে সে দেখলো যে নরনারায়ণ দোকানে নেই। না রয়েছে নরনারায়ণের কাটা মাথা, না রয়েছে তিলোত্তমা, দোকানের ভেতরে রয়েছে দৌলত খান। জুমন তখন দৌলত খানকে জিজ্ঞেস করলো, দৌলত, বলতো সত্যি ঘটনা কি? তুই কেন নরনারায়ণকে খুন করেছিস? দৌলত খান উত্তর দিল, মহাজনের হুকুমে। জুমন জিজ্ঞেস করলো, তোর মহাজনকে? সেই উত্তরে দৌলত খান বলল, মহাজন নদীর ওই পারে থাকে। তখন জুম্মন নিচে রাখা দাটা নিজের হাতে তুলে নেয়। নিজের হাতে সেই দা তুলে নিয়ে এসে আবার প্রশ্ন করে, তিলোত্তমাকে কি তোরা খুন করেছিলি? তখন ওইখান থেকে দৌলত খান একটা হাসি দিল, খ্যাক শিয়ালের মতো হাসি। ওই খেক শিয়ালের মতো হাসি দিয়ে দৌলত খান বলল, আপনি ওই বেশ্যার জন্য আমাকে কোপাইতে চান? ওই বেশ্যা মরে যেও বেশ্যাগিরি করে, আর সেই বেশ্যার জন্য আপনি আমাকে কোপাইতে চাচ্ছেন? ধীরে ধীরে জুমন একদম ওর কাছে আসলো। ওর গলা যে কাটা সেই অংশটা সে দেখতে পাচ্ছে, কারণ ওর তো মাথাই নেই। নিজের হাতে সে দাটা একদম শক্ত করে সে ধরেছে। ওদিকে খেক শিয়ালের মতো হাসছে সে দৌলত খান, আর বলে যাচ্ছে সে একই কথা, যে মরে যেও মাগি বেশ্যাগিরি করে যায়, মরে যেও মাগি বেশ্যাগিরি করে যায়। নিজের হাতের দাটা একেবারে বসিয়ে দিল ঠিক সে কাটা অংশের উপরে। এরপরে মাংস যেভাবে কেউ থ্যাতলায় ঠিক সেইভাবে সে নিজের হাতের দা দিয়ে সমানে কোপাতে লাগলো সেই জায়গাটা যেখানে কোনো মাথা নেই। সমানে সে কোপাতে লাগলো, দিকে খালি খ্যাক শিয়ালের মতো হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে, হেসেই যাচ্ছে দৌলত খান। এতগুলো কোপ যে তার ঠিক গলা যে জায়গায়, সেই জায়গায় যে পড়ছে তাতে তার করে ভ্রুক্ষেপ নেই। সে শুধু হাসছে, সে শুধু হাসছে, আর অন্য কোনো কিছু না। এবং তাকে কোপাচ্ছে, কোপাচ্ছে, কোপাচ্ছে। সেই রক্তের ছিটা যে তার চেহারার উপরে এসে পড়ছে, ওই হালকা গরম ভাব লাগার কথা, সে হালকা কোনো গরম ভাব নেই, কোনো স্পর্শ নেই, কোনো কিচ্ছু নেই। সে তারপরে সেখানে কোপাচ্ছে, সে তারপরে সে ওখানে কোপাচ্ছে, এবং একটা সময় সে ক্লান্ত হয়ে পড়ে। কতক্ষণ কতক্ষণ তার এই ক্লান্ত হয়ে যাওয়ার পরে সে যখন একটু দাঁড়ালো, সে পেছনের দিকে তাকিয়ে দেখতে পেল ঝাপটার ওই পাশে তিলোত্তমা দাঁড়ানো। ওর চেহারা একটা হাসি, কিন্তু চোখগুলো দুই দিকে, দুই চোখ দুই দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু তারপর ওর চেহারা এক অমায়িক মাদকতাময় হাসি। আর ওদিকে চোখের সামনে সে কাকে কুপিয়েছে ওইখানে কেউ নেই। সবগুলো কবজে পড়েছে সে বাক্সর উপরে। কারণ ভূতকে কোপানো যায়,
ভূতকে কোপানো যায় না। যে জীবিত নেই, যার শরীর নেই, তাকে কোপানো যায় না। ক্লান্ত হয়ে গিয়েছিল, সে হাঁপাচ্ছিল, কিন্তু তখন চুরির শব্দটা সে শুনতে পায়। তার কাঁধে যে হাত রাখলো তিলোত্তমা, সেই স্পর্শ সে টের পায়। সে তাকালো, হালকা একটু ঘাড় ঘুরিয়ে। তিলোত্তমার মুখে একটা হাসি, একটা অদ্ভুত হাসি।